তো চলো এবার আমরা হচ্ছে অনন্ত গুণোত্তর ধারা থেকে চাকরির পরীক্ষায় যে জাতীয় অঙ্ক আসতে পারে, তো আমরা সেই অংশটা সমাধান করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই অংশটা শুধুমাত্র যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে আসে, বিসিএস এর বাইরে সচরাচর আসতে দেখা যায় না। তো আমরা যেহেতু পড়ালেখা বিসিএস এর জন্য করতেছি, বিসিএস প্রিপারেশন নিচ্ছি যেহেতু জবের ক্ষেত্রে, তো তাহলে আমরা অনন্ত গুণোত্তর ধারার কিছু প্রবলেম সলভ করি। তো ধরো প্রথম প্রবলেম আমাদেরকে কি বললো, বললো 1 + 1/2 +1/4 +1/8 এই ধারাটার সমষ্টি নির্ণয় করো। ওকে, তো যারা অনন্ত গুণোত্তর ধারার বেসিক ব্যাপার স্যাপার দেখে আসনি তারা একটু যে আমার ইউটিউব চ্যানেল থেকে ওখান থেকে অনন্ত গুণোত্তর ধারার বেসিকটা দেখে আসবে। তো আমরা কি বলছিলাম, এটা একটা অনন্ত গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কেন, এটার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। A = 1 আর যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, তো তার মানে 1/2। যদি তুমি এটার ক্ষেত্রে করতে R = যে কোনো পদ 1/4 ভাগ তার পূর্বের পদ 1/2, তাহলেও কিন্তু এরকম পেতে 1/4 গুণিতক 2/1। তো কাটাকাটি করলে তুমি আবারও 1/2 পেতে, মানে এটাই পেতে। তো তাহলে আমাদের আর কত, R = হচ্ছে 1/2। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে সব জায়গায় যেহেতু একই অনুপাত হচ্ছে, এটি একটি গুণোত্তর ধারা এবং এর শেষ পদ যেহেতু উল্লেখ নেই, তাহলে এটি একটি অনন্ত গুণোত্তর ধারা। এখানটাতে কোনো প্রবলেম নেই। তো অনন্ত গুণোত্তর ধারায় কি থাকে না, এনটা দেওয়া থাকে না। তো এনটা যেহেতু দেওয়া থাকে না, তো তারপরে আমাকে সমষ্টি বের করতে বলে। এবার খেয়াল করি যে আর এর মানটা বের হয়েছে, সেটার মডুলাস করলে কি হবে, হাফের মডুলাস। তো তার মানে আমরা হাফই পেলাম। ওকে, তো এটা তো অবশ্যই একের থেকে ছোট, তাহলে এটার অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। এবং অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল, সূত্র ছিল A/1 - R। আমরা এই সূত্র আগেই দেখছিলাম, একটাই সূত্র অসীমতক সমষ্টি নির্ণয়, অর্থাৎ এই যে অনন্ত গুণোত্তর ধারা এটার সমষ্টি নির্ণয়ের একটাই সূত্র। তো সেটা কি ছিল, সূত্রটা ছিল A/1 - R। তো হিসাব করো, এর মান কত, 1/1 - R, এর মান কত, হাফ। তাহলে 1/1 - ½ তাহলে কি হবে, আবারও হাফ হবে। কেন, কারণ 1 - ½ মানে লসাগু কিন্তু 2, তাহলে 2 বিয়োগ 1 তার মানে 1/2 এটা। তাহলে এটাকে যদি তুমি উল্টে দেখো তাহলে অ্যান্সার হবে 2। অর্থাৎ এই যোগটার যদি তুমি করো একদম ইনফিনিটি টার্ম পর্যন্ত, এটাকে ইনফিনিটি টার্ম পর্যন্ত যদি তুমি যোগ করো, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। ওকে, তো এটা একটা অনন্ত গুণোত্তর ধারা যেটা সমাধান যোগ্য ছিল এবং সেটা সমষ্টি নির্ণয় করা যেত, আমরা তা নির্ণয় করলাম। ওকে, যদি এরকম আরো একটা অঙ্ক পড়তো, অঙ্কটা ধরো এরকম পড়লো, 1/5 -2/5 এর স্কোয়ার প্লাস 4/5 এর কিউব মাইনাস 8/5⁴ প্লাস ডট 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 দিয়ে বললো এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা আগে দেখি এটা নির্ণয় যোগ্য কিনা। তো আমাদের এ নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে A = 1/5। ওকে, চলো হার নির্ণয় করে ফেলি। যে কোনো পদ 2/5 এর স্কোয়ার ভাগ তার পূর্বের পদ কত, 1/5। তাহলে হিসাব করো, -2/5 এর স্কোয়ার গুণিতক, এটাকে উল্টে লিখলে 5/1, কাটাকাটি করো। তাহলে উপরে থাকতেছে -2 আর নিচে থাকতেছে শুধু একটা 5। এটা আচ্ছা, এটা কি শিওর যে গুণোত্তর ধারা? চলো আরো একটা পদ দেখি। তাহলে যদি আমরা অন্যটা নিয়ে লিখতাম, তাহলে 4/5 এর কিউব আপন -2/5 এর স্কোয়ার। যদি উল্টায় লিখতাম তাহলে 4/5 এর কিউব গুণিতক 5 এর পাওয়ার 2 বাই হচ্ছে -2, কাটাকাটি করো। তাহলে এটা মাইনাস 2×2 = 4, উপরে হতো 2 আর 5 এর স্কোয়ার আর 5 এর কিউব কাটাকাটি করলে একটা 5 হতো, মানে একই জিনিস আসতেছে কিন্তু। তাহলে এটা যেহেতু রেশিওটা সমান, ছোট একটা গুণোত্তর ধারা, যেহেতু লাস্ট পদ নেই, তাহলে এটা আরেকটি অনন্ত গুণোত্তর ধারা যেখানে আর এর মান -2/5। তাহলে আর এর মান আমরা কি পেলাম, -2/5। ওকে, এবার আসো, আমাকে দেখতে হবে যে আর এর মান বের করে থামলে হবে না, আর এর মান বের করে দেখতে হবে যে এটার মডুলাসের মান একের থেকে ছোট কিনা। যদি এটার মডুলাসের মান একের থেকে ছোট হয়, তাহলেই কেবল অসীমতক সমষ্টি নির্ণয়যোগ্য, অন্যথায় কিন্তু নির্ণয়যোগ্য ছিল না। তো আসো এটা নির্ণয়যোগ্য হবে কিনা। তাহলে মডুলাস অফ আর ইজ ইকুয়াল অফ মডুলাস -2/5, তার মানে হচ্ছে 2/5। এখন 2/5 মানে কত, এটা মোটামুটি 0.4। তো 0.4 অবশ্যই একের থেকে ছোট। তো একের থেকে ছোট যেহেতু আমরা লিখে দিলাম যে হ্যাঁ এটা একের থেকে ছোট, সুতরাং এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। আচ্ছা, যদি যাই তাহলে কি হবে, তাহলে এটা অসীমতক সমষ্টি বের করো। ওকে, আমরা এটা অসীমতক সমষ্টি বের করব। তাহলে সূত্র কি ছিল অসীমতক সমষ্টি বের করা, A/1 - R। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R?
আর কিন্তু ছিল -2/5। কি ছিল? -2/5। এই যে 2/5 কিন্তু না, এটা কারণ তো মড অফ আর এর মান, কিন্তু আমাকে তো তা চাইনি, আমাকে চাইছে শুধু আর এর মান। তাহলে এটা, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1/5, আর এটা হচ্ছে এটা। তাহলে হিসাব করো, 1/5, নিচেরটা একটু আলাদা করে লিখিনি, তাহলে মাইনাস মাইনাসে কি হলো? প্লাস। লসাগু কত? 5। আর এখানে 5 প্লাস এই যে 2, তাহলে হলো 7, তার মানে 7/5। তাহলে 1/5 গুণিতক উল্টাই লিখলে 5/7, 5 কাটা, তার মানে হলো 1/7। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এই যে ধারাটা ছিল অসীম ধারা, তো এই অসীম ধারাটা আমাদেরকে অসীমতক সমষ্টি বের করে গেল, তার উত্তর আসলো কিন্তু 1/7। বুঝছি কিনা? ওকে, তো আমাদেরকে এরকম অঙ্ক পড়তে পারি। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার অঙ্ক। আমাকে ধরো এমন একটা ধারা দিয়ে দিল, প্রায় সিমিলার, মনে করো 1/2 -1/4 +1/8 -1/16 প্লাস ডট ডট ডট। এটা একটা ধারা দিয়ে বললো এই ক্ষেত্রে বের করো অসীমতক সমষ্টি। তাহলে a = 1/2, r = যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, তার মানে -1/4 গুণিতক 2/1, সো আমরা পাচ্ছি -1/2 কত? 2। তাহলে আমরা এখান থেকে -1/2 পেয়ে গেলাম। আচ্ছা, এবার যদি এটা নির্ণায়কের মান বের করতাম মড অফ আর, তাহলে হতো -1/2, এটা এর মড, তার মানে হতো হাফ, যেটা অলওয়েজ একের থেকে ছোট, সো এটার অসীমতক সমষ্টি বের করা যেত। আচ্ছা, এখন অসীমতক সমষ্টি বের করা যাচ্ছে, তাহলে আমরা বের করে ফেলি। সূত্র কি ছিল? a/1 - r। এর মান কত? 1/2। 1 - r, আর এর মান কত? দেখো, আর এর মান কিন্তু ছিল আমাদের -1/2। তাহলে এখানে মাইনাস ইন্টু -1/2 কি হয়ে যাবে? +1/2 হয়ে যাবে। তাহলে 1/2 গুণিতক, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? 2 × 2 = 3/2। তাহলে উল্টাই লিখলে 2/3, কাটাকাটি করো, তাহলে হচ্ছে 1/3। সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে 1/3। তাহলে আমরা এরকম ধারার অসীমতক সমষ্টি বের করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে অঙ্ক। যদি কোনো ধারা দিয়ে দেয়, সেটা আগে দেখতে হবে যে আমাদের এই ধারাটা অসীম ধারা কিনা। যদি অসীম ধারা হয় তাহলে ভালো কথা, যেটা একটা অসীম ধারা। এই অসীম ধারাটার পরে দেখলে বোঝা যাবে ডট ডট থাকবে, এরপরে দেখতে হবে এটা গুণোত্তর ধারা কিনা। ওকে, যদি গুণোত্তর ধারা হয় তাহলে বুঝলাম যেটা একটা অসীম বা অনন্ত গুণোত্তর ধারা। এরপরে আমাকে খেয়াল করতে হবে এটা আর এর ভ্যালুটা কি, মড অফ আর এর ভ্যালুটা কি একের থেকে ছোট নাকি একের থেকে বড়। যদি একের থেকে ছোট হয় তাহলে a/1 - r সূত্র ইউজ করলেই অসীমতক সমষ্টি বের হয়ে যাবে। আর যদি একের থেকে ছোট না হয় তাহলে কিন্তু আর আমাদের বের হবে না। ওকে, তো এটা একটু কেয়ারফুলি দেখবা। আচ্ছা, এরপরে আসো, এখান থেকে আরো কিছু অঙ্ক পড়ে, যেমন এরকম 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 দিয়ে বলে যে এই যে ধারাটা লিখলাম অনন্ত গুণোত্তর ধারা, এটার হচ্ছে তুমি সমষ্টি বের করো। দেখো, এখানে a ইজ 0.5, ভালো কথা। আর এর মান যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ। এখন এটাকে যদি তুমি ভাঙো তাহলে 5 গুণিতক সামথিং আর নিচে 5 গুণিতক সামথিং হবে। দেখো, এটার নিচের জন্য একটা 1 আর এক অঙ্ক আছে দশমিক, এটা আর এখানে হচ্ছে 1, এখানে দুইটা ডিজিট আছে, তাহলে দুইটা শূন্য। দশমিকের পরিবর্তে লিখছি 1, দশমিকের পরে 2 জন আছে, দুইটা শূন্য। এখানে আছে দশমিক, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ডিজিট আছে, তাই একটা শূন্য। কাটাকাটি করে ফেলো, 5 কাটা 5 কাটা, শূন্য কাটা শূন্য কাটা, 1/10। তার মানে এটাই তোমার হচ্ছে আর এর ভ্যালু। এখন তুমি মড অফ আর যদি বের করতে তাহলে তুমি পেতে মড অফ 1/10। তো তার মানে তোমার হতো 1/10, যা অলওয়েজ একের থেকে ছোট, তার মানে এখানে অসীমতক সমষ্টি নির্ণয় যোগ্য। আচ্ছা, এবার আসো, যেহেতু যোগ্য তাহলে সেটা কি হবে? a/1 - r, এর ভ্যালু কত? 0.5 আপন 1 - r, আর এর ভ্যালু কত? 1/10। তাহলে উপরে 0.5 থাকতো, এইটাকে নিচে লসাগু টসাগু করলে তোমার আসতো 9/10। তাহলে 0.5 মানে কি? 0.5 মানে কিন্তু 5/10। তাহলে তুমি উল্টাও, তাহলে উল্টালে তোমার হতো 5/10 গুণিতক 10/9, 10 10 কেটে যেত, সুতরাং তোমার উত্তর আসতো কিন্তু 5/9। এটা অ্যান্সার হতো। ওকে, ভালো কথা। এবার তুমি খেয়াল করো, এটা একটা প্রসেস যেটাকে তুমি a/1 - r এর সূত্রটা ইউজ করছো, বাট সময় সাপেক্ষে অনেক কিছু ভাবা লাগছে। তুমি এটাকে একটু যোগ করো তো বাচ্চাদের মতো করে। তো তুমি যদি যোগ করতে তাহলে কি পেতে? 0.5 প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে একটা 5, তৃতীয় ঘরে একটা 5, তার মানে সারাদিন 5 5 5 এইভাবে পেতেই থাকবে, ডট 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 ডট। এখন এটা হচ্ছে একটা
সংখ্যা যেটা হচ্ছে পৌনপুনিক দিয়ে চলতেই আছে, তাহলে এটা পুনঃ পুনঃ ব্যবহার হচ্ছে, এটাকে পৌনপুনিক লেখা যাবে। কি লেখা যাবে? 0.5 মাথার উপর একটা ফোঁটা পৌনপুনিক, মানে 5 বারবার চলবে। ওকে, তো এটা তুমি সেটের অধ্যায় শিখছো। এখন এটাকে ভাঙাতে শিখছো। কি আছে? উপরে আছে 5, সবটুকু লেখো, মাইনাস যতগুলোর মাথায় পৌনপুনিক নেই তা লেখো। তো সেটা কি? 0, এখানে 0-র মাথায় পৌনপুনিক নেই। আচ্ছা, আপন নিচে কি হবে? দশমিকের পরে কয়জন আছে যাদের মাথায় পৌনপুনিক? একজনকে পেলাম যাদের মাথায় পৌনপুনিক, তার জন্য একটা নয়। আর দশমিকের পরে কতজন আছে যাদের মাথার উপরে পৌনপুনিক নেই? তো এরকম কোনো লোকই নেই, সুতরাং আমাদের এখানে আর কিছু লেখা লাগবে না। যদি এরকম লোক থাকতো তাহলে আমি 0 লিখতাম। ওকে, তাহলে বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে 5/9। সুতরাং এই অঙ্ক পৌনপুনিক মেথডে একবারে করে দেওয়া যায়। যখন 0.5 থেকে এরকম করে 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 পৌনপুনিক অঙ্ক থাকে, সেটাকে একবারে আমরা এভাবে করে দিতে পারি পৌনপুনিক মেথডে। তাহলে এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে অনন্ত গুণোত্তর ধারার পদ্ধতি, বেসিক পদ্ধতি। এটাকে শর্টে আমরা এভাবেও সমাধান করতে পারি। আচ্ছা, এবার আসো, যদি এরকম আরো একটা আমাদের ধারা পড়তো, তখন আমরা কি করতাম? ধরো আমাদের ধারাটা পড়ছে 2 প্লাস কি পড়ছে দেখো, 2 + 0.2 প্লাস 0.02 প্লাস 0.002 প্লাস ডট 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 এভাবে চলমান। এবার খেয়াল করো, এটাকে তুমি যদি বেসিক বাচ্চাদের মতো যোগ করতে, তাহলে 2.22222 ডট ডট ডট, এটা চলমান। তাহলে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এটা 2, এই 2টা বারবার চলতেছে, তাহলে 2 এর মাথায় পৌনপুনিক, তাহলে 2.2 এর মাথায় পৌনপুনিক, এটার অর্থ এটা। এবার তুমি যদি এটাকে ভেঙে লিখতে, নিয়ম কি ছিল? সবটা লেখো, লিখলাম 22 মাইনাস 22 মাইনাস যাদের মাথায় পৌনপুনিক নেই তাকে লেখো। পৌনপুনিক নেই কার মাথায়? এই 2 মাথায়, তাহলে আমরা পৌনপুনিক নেই এরকম সংখ্যাগুলো লিখে দিলাম। আচ্ছা, এরপরে নিচে কি হবে? দশমিকের আগের অংশ একদম পুরোপুরি বাদ। যখন আমরা এই হরে কি আছে এটা চিন্তা করব, তখন আমাদের ওই অংশটা একদম বাদ। দশমিকের পরে কয়জন আছে? একজন, তাদের মাথায় পৌনপুনিক দিলাম 9। আর কি কোনো লোক আছে যাদের মাথায় পৌনপুনিক নেই? না, এরকম কেউ নেই, তাহলে আমাদের শূন্য দেওয়ার প্রসঙ্গ নেই। তাহলে বিয়োগ করলে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 9, কাটাকাটি হয় না, তাহলে এটাই আনসার। ওকে, তাহলে আমরা এটা বুঝছি কিনা? এটা এভাবে সলভ করে ফেলা যায়। আবার বেসিক ধরেও সমাধান করা যেত। তখন দেখো, যদি আমরা বেসিক ধরে করতাম তাহলে এটা কিন্তু আর ধারাভুক্ত হতো না। এবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ধারা হতো, তাহলে এটাই আমার হতো। এখান থেকে আমাকে 1/r বের করে নেওয়া যেত, আর বের করে নেওয়া যেত 1/10। তারপরে আপন 1 - r এর সূত্রে প্রয়োগ করে আমরা এখান থেকে যেটা বের করতাম, তার সাথে এই দুইটা যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যেত। তো এটা ছিল যদি আমরা এই অধ্যায়ের মানে এই অধ্যায় নিয়মে করতাম, অনন্ত গুণোত্তর ধারা নিয়মে করতাম, তাহলেও হবে। চলো আরো একটা দেখি। ধরো বললো 1 পয়েন্ট, মনে করো 1 প্লাস হচ্ছে 0.231 প্লাস 0.3টা 0 231 প্লাস 0.12345 6টা 0 231 প্লাস ডট ডট ডট, এটা। তো যদি এটাকে যোগ করি তাহলে আমরা কি পাবো? 1.231 231 231 এভাবে চলমান, তাই না? তাহলে এটাকে পৌনঃপুনিক আকারে কি লিখতে পারবো? কে বারবার চলতেছে? 231 বারবার চলতেছে, তাহলে একটা 231 লিখতে পারবো, যেখানে 2 আর 1 এর মাথায় পৌনঃপুনিক দিলে 3 এর মাথায় পৌনঃপুনিক আছে বোঝায়। এই দুটাকে দিচ্ছি মানে ওই 3 এর মাথায় আছে, এটা একটা বন্ধনীর মতো কাজ করে। তো এখানে 3 জনের মাথায় পৌনঃপুনিক, ভালো কথা। তো এটাকে আমরা ভেঙে লেখার চেষ্টা করি। মূল কথা কি? যা আছে সবটা লেখো, লিখলাম। কাদের মাথায় পৌনঃপুনিক নেই তা বিয়োগ করে দাও, দিলাম। আপন দশমিকের আগের কথা মাথা থেকে বাদ। দশমিকের পরে কয়জন আছে যাদের মাথার উপর পৌনঃপুনিক? 1 জন 2 জন 3 জন। আমরা কিন্তু শুরুতেই বলছি যে 2 জনের মাথায় পৌনঃপুনিক দিলেও কিন্তু এখানে আছে, তাহলে 3টা নয়। কয়টা শূন্য লিখবো এরপরে? কেউ কি আছে এমন যাদের মাথায় পৌনঃপুনিক নেই? না, দশমিকের পরে এরকম কোনো লোকই নেই। তাহলে এটা, তাহলে আমি কি পেলাম? 1230 ভাগ হচ্ছে 999, মেবি 3 দিয়ে কাটাকাটি হতে পারে, হ্যাঁ হবে। তাহলে 3 এর 4 12, ওকে। তাহলে এটা হচ্ছে 410 আর এটা হচ্ছে 333, তাহলে 410/333, এটাই হচ্ছে এটার অ্যান্সার। বুঝছি কিনা? তাহলে এই হচ্ছে আমাদের দুই টাইপের অঙ্ক আসতে পারে। এক টাইপের অঙ্ক কি, ওরকম একটা ধারা দিত 1 + 1/2 + 1/4 + 1/8 ডট 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 ডট, এই ধারাটা দিয়ে বলতে এর অসীমতক সমষ্টি বের করো। ওকে, ওই টাইপের অঙ্ক 3টা দেখছিলাম, ভালো কথা। এখানেও 3টা দেখলাম, বিভিন্ন সংখ্যা এভাবে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এটা সমষ্টি বের করো।
তো এই হবে তার সমষ্টি। যেহেতু ক্যালকুলেটর প্রয়োগ করার সুযোগ নেই, ক্যালকুলেটর প্রয়োগ করলে এটা একবারে আসতো, সেটা পরের কথা। যেহেতু এক্সামে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তো তোমাকে এভাবে বের করতে হবে। আচ্ছা, এবার যদি তুমি এটাকে বেসিক নিয়মে করতে, তাহলে ধারা কিন্তু এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত, এ কিন্তু ধারার বাইরে, এটাই তোমার ইয়ে হতো। এখান থেকে তুমি আর বের করতে পারতে 0.001। তো এখান থেকে তোমার আর এর মানটা বের করতে পারতে, বের করে এসে ইয়ে আপন 1 - r এর সূত্রে ইউজ করলে তখন তুমি সেখান থেকে সমাধান করে তার সাথে আবার এই এক যোগ করলে তুমি এই জিনিসটাই পেতে। ওকে, এটাই ছিল বেসিক ব্যাপার। তো আমরা এই টাইপের অঙ্ক করলাম। আচ্ছা, এবার আসো, এখান থেকে লাস্ট অঙ্ক, আমরা আর একটা অঙ্ক করব। ধরো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে সত্য বের করতে বললো। আমরা বলছি যে অসীমতক সমষ্টি থাকা সত্য কি? অসীমতক সমষ্টি থাকা সত্য হচ্ছে মড অফ আর ইজ লেস দ্যান 1। এটা এখন তোমাকে একটা ধারা দিল, বললো 1 মনে করো 2x + 1 + 1/2x + 1 তার হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 তার হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট। এটা একটা ধারা। এই ধারাটার ক্ষেত্রে কোন শর্তে, কোন শর্তে অসীমতক সমষ্টি বিদ্যমান সেটা বের করো। এখন দেখো, এটার এ ইজ 1/2x + 1, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি আমরা আর বের করি, তাহলে যে কোনো পথ 1/2x + 1 তার হোল স্কোয়ার ভাগ তার পূর্বের পথ হলো। এবার এটাকে একটু উল্টাই লিখি, তাহলে 1/2x + 1 তার হোল স্কোয়ার উল্টাই লিখলে এটা উপরে চলে গেল আর ওটা নিচে বসলো। কাটো, তাহলে এটা এটার সাথে কাটাকাটি করলে আরো একটা বেঁচে থাকে। তাহলে এটাই তোমার আর এর মান। দেখো, এটাই আর এর মান। যদি এখানটা তো সলভ করতে একই আসতো, তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আর পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? 1/2x + 1। তাহলে আমাদের আর এর ভ্যালু পাওয়া গেছে। সেই আর এর ভ্যালুটা হচ্ছে আর ইকুয়াল টু 1/2x + 1। আমাকে বলছে এই জিনিসটার অসীমতক সমষ্টি তখনই বের করা যাবে যখন এর যদি আমরা নির্ণায়ক করি, এর যদি আমরা মডুলাস করি, নির্ণায়ক না মডুলাস করি, তাহলে এটার মান হবে 1-এর থেকে ছোট। তখনই কেবল এই ধারাটার অসীমতক সমষ্টি বিদ্যমান, না হলে না। মানে এই সত্যটা যদি মেনে চলে তাহলেই কেবল অসীমতক সমষ্টি বের করা সম্ভব, না হলে না। আচ্ছা, তো আমরা তাহলে দেখি এটা মানলে হবে, না হলে না। তাহলে সত্য কি আসতেছে? মডুলাসকে ভাঙতে হবে। তো মডুলাস ভাঙার নিয়ম কি? এই যে সংখ্যাটা থাকে সেটা একবার সামনে বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হয়, তারপর এখানে যা বসে একদম চোখ বন্ধ করে লিখে দিতে হয় এটা। তাহলে এটাকে ভেঙে লিখলে এটা, তার মানে এটা দুইটা পার্ট, একটা পার্ট এতটুকু আর একটা পার্ট এতটুকু। তো চলো আমরা দ্বিতীয় পার্টটা আগে সমাধান করি। দ্বিতীয় পার্ট কি পাইছি? 1/2x + 1 লেস দেন 1। ঠিক আছে, তাহলে এটাকে আর গুণ করে দাও, এটার সাথে এটা গুণ, তাহলে 1/2x + 1। ঠিক আছে, এবার এই 1টাকে এই পাশে আনো, তাহলে 1 - 1 এটা হচ্ছে 2x। তাহলে এখানে হলো 0 আর এটা আছে ডান পাশে আছে 2x। দেখো, তাহলে 2টাকে যদি এ পাশে আনো তাহলে কি হবে? 0/2। আর এখানে আছে x বসে থাকলো, তাহলে এটা 0x। তার মানে x এর ভ্যালুটা কি হলো? 0-র থেকে বড়। এটা হচ্ছে একটা সত্য। কখন? যখন তুমি ডান পাশেরটা নিয়ে করছো। এবার বাম পাশেরটা সলভ করতে আসো। তাহলে ডান পাশেরটা তুমি সলভ করে কি পাইছো? তুমি পাইছো যে x এর ভ্যালু অবশ্যই 0-র থেকে বড় হতে হবে, তবেই সঠিক। আচ্ছা, এরপরে আসো, আমরা যদি এ পাশটা করতাম, তাহলে এই পাশটা কি ছিল? এই পাশটা ছিল এরকম যে -1 এর থেকে কে বড় হবে? 1/2x + 1, এটা বড় হবে। আচ্ছা, তাহলে হিসাব করো এটা। আচ্ছা, তাহলে এটাকে ব্যস্তানুকরণ করব। ব্যস্তানুকরণ কেন করব? যাতে এই হরটা আমাদের উপরে চলে যায়। তাহলে -1, দেখো -1 এর নিচে মনে করো 1 আছে, তাহলে এটাকে যদি উল্টাও তাও কিন্তু কি হয়? 1/-1, সেটাও আলটিমেট -1। তাহলে এটা এরকম হয়ে গেল 2x + 1। কি হলো? শুধুমাত্র এটা ছিল লেস দেন, হয়ে গেল গ্রেটার দেন। এবারে +1টাকে পাশে আনো, তাহলে -1 এটা হয়ে গেল 2x। তাহলে এখানে হয়ে গেল -2, এটা হচ্ছে 2x। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে -1 গ্রেটার দেন x। তার মানে কি হলো? x এর ভ্যালুটা অবশ্যই -1 এর থেকে ছোট হয়ে গেল। তাহলে আমাদের দুইটা জিনিস বের হলো, একটা হলো x এর ভ্যালুটা 0 থেকে বড়, আর একটা হচ্ছে x এর ভ্যালুটা -1 এর থেকে ছোট। তার মানে যদি আমরা সংখ্যা রেখে চিহ্নটা দেখতাম, তাহলে এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, তাহলে x এর ভ্যালুটা কি হলো? 0-র থেকে বড়। এখান থেকে শুরু করে এদিকে চলে যাবে এটা, 0 বাদে এটা।
আর যদি এখানটা হিসাব করতাম -1 এর থেকে ছোট, তার মানে এই যে -1 আছে এই -1 এর থেকে ছোটগুলা এক্স এর ভ্যালু হবে। তার মানে এখান থেকে শুরু করে ইনফিনিটি, এইটুকু জায়গার জন্য এই ওয়াসিংটন সমষ্টিটার আমার এই যে অনন্ত গুণোত্তর ধারাটার ওয়াসিংটন সমষ্টি বের করতে পারতাম। এই জায়গার কোনো মানের জন্য আমরা বের করতে পারি না, শুধু এই মানগুলো এক্স এর হলে পারি আর এই মানগুলো এক্স এর হলে পারি, হয় এটা অথবা এটা, যে কোনো একটা হলে পারি, দুটো আবার একই সাথে হওয়া সম্ভব না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমাকে কখনো কখনো শর্ত বের করতে বলতে পারে, তাহলে এটাকে বিভিন্ন ভাবে লেখা যেতে পারে। এটাকে লেখা যেতে পারে 0 টেন্ডস টু ইনফিনিটি, এই কথাটার অর্থ, আর এই কথাটার অর্থ -ইনফিনিটি থেকে শুরু করে -1 অব্দি। তো এদের দুজনের ইউনিয়ন, তার মানে এই জায়গার ভিতরে সংখ্যা হলে হতে পারে, এভাবেও বলতে পারে, আবার সংখ্যার একটা সেটাকে দেখানো এভাবেও বলতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার, কখন একটা অনন্ত গুণোত্তর ধারার ওয়াসিংটন সমষ্টি থাকবে, যখন তার মড অফ আর এর মান এটা একের থেকে ছোট হবে তখন। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এবার খেয়াল করো, প্রথম অংশে কিন্তু আমরা ব্যস্তানুকরণ করিনি, ওইখানে ব্যস্তানুকরণ করলেও হতো, একই ব্যাপার। আর এইখানে ব্যস্তানুকরণ করছি, কেন করছি? কারণ এখানে মাইনাস আছে। মনে রাখবা, যখন তোমাদের মাইনাস আসবে তখন অবশ্যই ব্যস্তানুকরণ করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, না হলে আমাদের অঙ্কে প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে অবশ্যই ব্যস্তানুকরণ করবা নেগেটিভ পাশে, আর যদি পজিটিভ আসে মন চাইলে ব্যস্তানুকরণ করবা, না চাইলে আরে গুণ করবা, যা ইচ্ছা তাই করবা, অঙ্কের কোনো ভুল বেরোবে না, এই মানটা আসতে কোনো ভুল হবে না। কিন্তু এই মানটায় আরে গুণ করলেই অঙ্ক ভুল হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? অবশ্যই ব্যস্তানুকরণ করে তারপর সমাধান করতে হবে। ওকে, তো এই হচ্ছে অনন্ত গুণোত্তর ধারার পাঠ, এতটুকুই। আমরা এটা সমাধান ক্লাস অনন্ত গুণোত্তর ধারা থেকে আর আমরা কোনো সমাধান ক্লাস নিব না, এটাই সব। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ধারার বিবিধ, সেটা আমরা বিভিন্ন সময়ে টুকটাক টুকটাক করে নিব, নিয়ে মোটামুটি একটা বড় লেন্থের ক্লাস নেওয়া সম্ভব হলে তারপর আমরা ক্লাসটা নিব। ওকে, তো তাহলে সবাই ভালো থেকো।